বাড়ি বাছারে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমঃ
বাণিজ্য যাত্রায় যায়নি, তাই আমি মনস্থির করেছি অতি শীঘ্রই আমি সিংহল দ্বীপে বাণিজ্য যাত্রায় যাব। তাই তোমরা যাও আমার আমার সপ্ত ডিঙ্গা তরি তোমরা সাজিয়ে দেবে। আর মনে থাকে যেন যে সব দ্রব্য আমি সিংহল দ্বীপে নিয়ে যাব বাণিজ্য করার জন্য, সেই সব দ্রব্য তোমরা আমার সপ্ত ডিঙ্গা তরিতে সাজিয়ে দেবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে মহারাজ, আপনার আজ্ঞা শিরোধার্য হয়ে রইল। আমরা চললাম আপনার সপ্ত ডিঙ্গা তৈরি প্রস্তুত করার জন্য, এবং যে সব দ্রব্য আপনি নিয়ে যাবেন সিংহল দ্বীপে, সেই সব দ্রব্য আমরা এক্ষুনি আপনার সপ্ত ডিঙ্গা তৈরিতে সাজিয়ে দিচ্ছি। আমরা চললাম আপনার সপ্ত ডিঙ্গা তৈরি সাজিয়ে দেওয়ার জন্য। তার সঙ্গীদেরকে নিয়ে রাজপ্রাসাদের দিকে করছেন আগমন। এগো পুরুলিয়া আর ছোনাতে করি কাটি বসে 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 বাইরে। এগো পুরুলিয়া লবতী আর ছোনাতে করি কাটি। মাসে মাসে লাগে আছে মেলা, বসে 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 ভাইরে। মাসে মাসে লাগে আছে মেলা, ও দাদা রে ঝুমরি গাহে চূড়াই মনের জ্বালা। নমস্কার ভাই। মাসে মাসে লাগে আছে মেলা, মাসে মাসে লাগে আছে মেলা,
আহা, চমৎকার ভাইরে। ওই আমি ভাবনি যাকে ভালোবাসাই ও সে দেখালো এ এ এ ভাইরে, ওই আমি ভাবনি যাকে ভালোবাসাই ও সে দেখালো ওই আমি লিখতে যাই মাধ্যমী কে হয়ে গেলি ফেলে রে ওই আমি লিখতে যাই মাধ্যমীকে কে হয়ে গেলি ফেলে রে বসে ভাই। ভালোবাসাই দিল মন ছেলে রে পারো ভাই ভালোবাসাই দিল মন আমি চাই না তুমি সারা জীবন অন্তঃপুরে পড়ে থাকো, কিন্তু মা মঙ্গলচণ্ডীর দয়ায় আমাদের খুলল না আজ পঞ্চম মাসের গর্ভবতী। তার গর্ভের সন্তান প্রসব হোক, তারপর তার মুখ দেখে তুমি যাবে বাণিজ্য করার জন্য। কি আনন্দের সংবাদ তুমি আমায় শোনালে রহনা, যে আনন্দের সংবাদ শোনার জন্য এতদিন যাবৎ আমার কর্ণকুয়োর অপেক্ষা করেছিল, সেই আনন্দ সংবাদ তুমি এতদিন পর্যন্ত আমায় কেন দাও দিল না? শোনো শোনো লোহনা, তোমার এই আনন্দ সংবাদ শুনেও আমি কিছুতেই থাকতে পারবো না লোহনা, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে লোহনা। সিঙ্গল দ্বীপে আমাকে বাণিজ্য করার জন্য যেতেই হবে। তাকে দেখো, আমার সপ্তডিঙ্গা তরি প্রস্তুত হয়ে রয়েছে। অগর স্বামী দেবতা আমার,
মা মঙ্গলচণ্ডীর দয়ায় খুলল না যখন আজ গর্ভবতী, এই সময় তার মনে প্রাণে কষ্ট দেওয়া মনে হয় ঠিক হবে না। শোনো শোনো রহনা, বারবার তুমি মা মঙ্গলচণ্ডীর কথা বলছো কেন? আমি শিবের উপাসক, শিব ভিন্ন অন্য কোনো দেবতাতে আমি বিশ্বাস করি না। আমার রাজ্যে, আমার রাজপ্রাসাদে আমি কিছুতেই মা মঙ্গলচণ্ডীর পূজা হতে দেব না। কোথায় কোথায় রয়েছে খুললো না, তাকে তো আমি দেখতে পাচ্ছি না। ওই তো স্বামী অন্তঃপুরে খুললো না মা মঙ্গলচণ্ডীর ঘট স্থাপন করে মা মঙ্গলচণ্ডীর পূজায় রত রয়েছে। শোনো শোনো খুললো না, তুমি তোমার এই মা মঙ্গলচণ্ডীর পূজা বন্ধ করো। আমার রাজপ্রাসাদে আমি কিছুতেই মা মঙ্গলচণ্ডীর পূজা হতে দেব না। নতুবা তোমার ঘটে আমি ওগো ওগো স্বামী দেবতা আমার, শুভ কাজে যাওয়ার মুহূর্তে কেন তুমি এই অশুভ কর্ম করলে? শোনো শোনো লোহনা, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। কোনটা শুভ কোনটা অশুভ তা আমার জানা রয়েছে। আমি শিবের উপাসক হইব, শিব ভিন্ন অন্য কোনো দেবতাতে আমি বিশ্বাস করি না। বন্ধ করো তোমাদের এই মা মঙ্গলচণ্ডী পূজা। আমি চললাম শিকল দ্বীপে বাণিজ্য যাত্রায়। এই রাজ্যের ভার আমি তোমার হাতে অর্পণ করে দিয়ে গেলাম। আর একটা কথা মনে থাকে যেন, খুলনার গর্ভে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি শ্রীমন্ত, এবং যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি শ্রীমতী। এই আমার আদেশ, এই আমার নির্দেশ। আমি এখন আছি লোহনা, আমি এখন আছি। তুমি আমার স্বামীকে এই ভুলের জন্য রক্ষা করো মা, আমার স্বামীকে তুমি এই ভুলের জন্য রক্ষা করো। চলো বোন খুললো না, আমরা ফিরে যাই অন্তঃপুরে। ওদিকে ওদিকে মা মঙ্গলচণ্ডীর ঘটে লাথি মারার জন্য ধনপতি সদাগরের সপ্ত ডিঙ্গা তরী সমুদ্রে ডুবে গেছে। ধনপতি সদাগরের সমস্ত ধন সম্পদ সিংহল দ্বীপের রাজা শালিবান লুণ্ঠন করে নিয়ে গেছে, তাকে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। এদিকে বিধাতার লিখন খণ্ডন করা মুশকিল। তাই তো এদিকে 10 মাস 10 দিন পর খুলনার গর্ভে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। নাম হয়েছে তার সীমন্ত। সীমন্ত আজকে 14 বছর পূর্ণ করে পাঠশালা থেকে সোজা রাজপ্রাসাদের দিকে করছেন আগমন। ধরে তোমার ভোলা যাই গো, ধরে তোমার ভোলা যাই গো। আকাশের তারা মাথা 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 ভাই, আর কি বর্ষার ধারা, ঘরে বাচ্চারে আকাশের তারা আর কি বর্ষার ধারা, ঘরে ভাইরে কুড়িলা কি গুণা যাই গো, ও ধনী কুড়িলা কি গুণা যাই গো, ধনী তোমার ভোলা যাই গো, ধনী তোমার ভোলা যাই গো। এ হলো ধনপতি সদাগরের একমাত্র সন্তান সীমন্ত। পাঠশালা থেকে সোজা রাজপ্রাসাদের দিকে করেছেন আগমন। আর এই সীমন্তের ভূমিকায় আপনাদের আলোক উদ্ভাসিত মহান মঞ্চে যিনি সঙ্গীত পরিবেশন করে দেখাবেন সে হলো স্বর্গীয় দুর্যোধন মাতর চৌর সম্প্রদায়ের পক্ষ থেকে জেলার
বিশ্বনাম ধন্য জনপ্রিয় নৃত্যশিল্পী বিপ্লব সিং সরদার। আকাশের তারা জীবন ধারা আকাশের তারা পরে বছর জীবন ধারা কুড়ি লোকে গুণা যাইব ধনী কুড়ি লোকে গুণা যাইব ধনী তোমারে ভোলা যাইব ধনী তোমারে ভোলা যাইব আকাশের তারা জীবন
ফুলা ফুটিতে
কিন্তু আমাকে স্কুলের সহপাঠীরা বেজন্মা জারজ সন্তান বলে তারা আমাকে ঘৃণা করে। কেন করবে না, কেন করবে না? 14 বছর পূর্ণ হলো আমার, কোনোদিন আমি পিতার মুখ দর্শন করলাম না। অথচ বাড়িতে আমার দুটি মা রয়েছে, তারা দিব্যি মাথায় সিঁদুর সিঁদুর দিয়ে পড়েছে। আমি আমি আজ পর্যন্ত আমার পিতাকে দেখতে পেলাম না। তাই তো আজ যেমন করে আমাকে জানতেই হবে কে আমার গর্ভধারিণী মা, কে আমার পিতা। কিন্তু আমার মাকে তো আমি দেখতে পাচ্ছি না। তাই তো মাকে আমাকে ডাকতে হবে। কোথায় কোথায় রয়েছে জননী, তুমি একবার দেখা দাও। মা গো! ওরে পুত্র সীমান্ত! ওরে পুত্র সীমান্ত! ওরে পুত্র, ওরে পুত্র, এভাবে বারবার মা মা বলে কেন চিৎকার করছিস বাচ্চা? বল না, বল না বাচ্চা, কি হয়েছে তোর? চল অন্তঃপুরে চল, আমি তোর জন্য নানা রূপ ব্যঞ্জন তৈরি করে রেখেছি। মাগো, মাগো জননী আমার, আমি আজ অন্তঃপুরে যাব না মা। আমি তোমার তৈরি ব্যঞ্জন দূরের কথা, আমি জল পর্যন্ত গ্রহণ করব না মা, যতক্ষণ পর্যন্ত না তুমি আমার দুটি প্রশ্নের উত্তর দাও। বল, বল খোকা, কেউ কি তোকে কিছু বলেছে? কেন যাবি না বাচ্চা? চল অন্তঃপুরে চল, খাবার খেতে খেতে আমি তোর সমস্ত প্রশ্নের উত্তর দেবো বাচ্চা। না মা, না মা, আমি কিছুতেই অন্তঃপুরে যাব না মা। প্রতিনিয়ত আমার সহপাঠীরা আমাকে বেজন্মা জারজ সন্তান বলে ঘৃণা করে মা। এমনকি তোমাকেও তারা কলঙ্কিনী বিচারিণী বলতেও দ্বিধাবোধ করে না মা। তাই তোমার আজ আমার দুটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে মা। যে প্রশ্ন কোনোদিন তার পুত্র মায়ের কাছে করেনি, সেই প্রশ্ন আজ আমি তোমার কাছে রাখবো মা। আজ তোমাকে আমার দুটি প্রশ্নের উত্তর দিতেই হবে। বল, বল খোকা, তুই যখন জিদ করেছিস তখন বল তোর কি প্রশ্ন, বল। আমি নিশ্চয়ই উত্তর দেবো। বল তোর কি প্রশ্ন? মাগো, মাগো জননী আমার, আমি যে প্রশ্ন করবো সেই প্রশ্ন হয়তো তোমার হৃদয়ে বাঁধবে, তবু আমাকে জানতেই হবে মা। আমার গর্ভধারিণী মাকে। ওরে পুত্র, ওরে পুত্র, আমি হলাম তোর সৎমা, তোর গর্ভধারিণী মা হলো বললো না। বল বাচ্চা, তোর দ্বিতীয় প্রশ্ন কি? মাগো, মাগো জননী আমার, আজ আমার 14 বছর পূর্ণ হলো মা, কিন্তু কিন্তু খুললো না আমার গর্ভধারিণী মা। যদি হয় তাহলে আমি আমার পিতাকে আজ পর্যন্ত দেখতে পেলাম না কেন মা? বলো মা, আমার পিতাকে। ওরে পুত্র, যে দুঃখ আজ আমি 14 বছর ধরে নিজের বুকে চাপা দিয়ে রেখেছি, সেই দুঃখ আজ তুমি তুলে দিলে বাচ্চা। জানিস বাচ্চা, যেদিন তুই পঞ্চম মাসের গর্ভে ছিলি, সেদিন তোর পিতা শিকল দ্বীপে গেছে বাণিজ্য করার জন্য, আর এখনো পর্যন্ত ফিরে আসেনি। কেউ কেউ বলে সে নাকি সমুদ্রের তলে তার সপ্ত ডিঙ্গা তরি ডুবে গেছে, কিন্তু ইদানিং শুনতে পাই তাকে নাকি শিকল দ্বীপের রাজা অন্ধকার কারাগারে বন্দি করে রেখেছে। মাগো, মাগো জননী আমার, এই দুঃখ তুমি আমায় আগে কেন বলনি মা? আমি যাব মা, আমার পিতাকে উদ্ধার করার জন্য, তোমার শীতের সিঁদুরকে ফিরিয়ে আনার জন্য তুমি আমায় আশীর্বাদ করো মা। আমি যেন আমার মনস্কামনা পূর্ণ করতে
পারি মা, আমি যেন আমার মানুষ কামনা পূর্ণ করতে পারি। মাগো তোমার মনে প্রাণে, ওরে পুত্র, মাগো তোমার মনে প্রাণে, ওরে পুত্র, কত ভালো বাসা তোমার করুণা রে মা। জননী আমার, তোমার করুণাতে এই পৃথিবীতে এসেছি মা, তাই তো আমাকে দুঃখের ঋণ শোধ করার জন্য যেতে হবে মা। আমি যাব মা শিকল দিতে, তোমার দিতে সিঁদুরকে ফিরিয়ে আনার জন্য আমি যাব শিকল দিতে। ওরে খোকা, এই 14 বছরে তুই পারবি বাচ্চা শিকল দিতে যেতে? তুই যদি আমার কাছে থাকিস তাহলে আমি যত দুঃখ ভুলে যাব বাচ্চা, আমি যত দুঃখ ভুলে যাব। তোকে যেতে হবে না বাচ্চা শিকল দিতে। মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে, কত ভালো বাসা তোমার করুণাতে মা। ওরে পুত্র, জননী জন্মভূমি স্বর্গাদি অতি গড়ি অতি মাগো, তোমার দুঃখ মোচন করার জন্য, আমার কলঙ্ক মুক্ত করার জন্য আমাকে যেতেই হবে মা শিকল দিতে। তুমি আমার আশীর্বাদ করে জননী আমার, আমি যেন শিকল দ্বীপ থেকে তোমার শীতের সিঁদুরকে নিয়ে আসতে পারি মা, আমি যেন শিকল দ্বীপ থেকে তোমার শীতের সিঁদুরকে নিয়ে আসতে পারি। কাঁদিস না রে বুঝবে না কান্না খেলা এই তো ওরে পুত্র, তোকে যে ছাড়তে ভয় চাইছি না বাচ্চা, তোকে ছেড়ে যে আমি কিছুতেই বাঁচতে পারবো না বাচ্চা। তুই আমার জীবনের ধরে, তোকে ছেড়ে যে আমি কিছুতেই বাঁচতে পারবো না। আইরে সোনা বুকে নাচো না তোরে আইরে খোকা বুকে নাচো না তোরে তোর খুশিতে আমরা খুশি তোর হাসিতে আমরা হাসি তোকে আমরা ভালোবাসি তোকে আমরা ভালোবাসি মাগো, আইরে সোনা তোমার শীতল ছোঁয়ায় আমি পৃথিবীর সর্বসুখ পেয়ে থাকি মা। তাই তো আমি বিধির কাছে করো জোরে বিনতি করে বলি মা, এই পৃথিবীতে যদি আবার ফিরে আসি মা, তাহলে তোমার গর্ভে যেন ফিরে আসি মা, তোমার গর্ভে যেন ফিরে আসি। দিদির কাছে দিদির কাছে জনম জনম ধরে এই মায়ের কোলে যেন আবার আসিবে আমি এই মায়ের কোলে যেন আবার আসিবে ওরে পুত্র, জাতিস তুই যখন যাবি বাচ্চা, যদি কোনোদিন বিপদে পড়িস বাচ্চা, তাহলে মা মঙ্গল চণ্ডীকে স্মরণ করিস বাচ্চা, মা মঙ্গল চণ্ডী অবশ্যই তোকে
সিংহল দ্বীপের দিকে যাত্রা করলো। আর ওদিকে সিংহল দ্বীপের রাজা সালিবান তার মন্ত্রী সেনাপতি সৈন্য সামন্তদের নিয়ে নিজ রাজপ্রাসাদের দিকে করছেন আগমন। আমার রাজ্যের ধন সম্পদের লোভে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য থেকে আমার রাজ্যে গুপ্তচর প্রবেশ করে। তোমরা সতর্ক হয়ে আমার রাজ্যে প্রহরা দেবে, যেন কোন রাজ্যের গুপ্তচর আমার রাজ্যে গোপনে প্রবেশ করতে না পারে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আমরা সতর্ক হয়ে প্রহরা দিচ্ছি মহারাজ, আমরা সতর্ক হয়ে প্রহরা দিচ্ছি। কোন রাজ্যের কোন ছাড়া যাবো কোথা থেকে তুমি আসো সত্য করি কমেন্ট করি আমাকে দিয়ে দাও। ওরে দ্বার গাওয়ালি, ওরে দ্বার কাল আমাকে ছেড়ে দাও না ভাই, আমি মহারাজের কাছেই যাবো, আমি মহারাজের কাছেই যাবো, আমাকে দ্বার ছেড়ে দাও। ছেড়ে দেবো না। আমার রাজপ্রাসাদের বাইরে কিসের এত চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে? যাও তোমরা অতি শীঘ্রই দেখে এসো আমার রাজপ্রাসাদের বাইরে কিসের এত চিৎকার। এই যুবক জোর করে আমাদের রাজ্যে প্রবেশ করার চেষ্টা করছিল মহারাজ। একে একে প্রবেশ করতে না দেওয়ায় এই যুবক চিৎকার চেঁচামেচি করছিল মহারাজ। শোনো যুবক, শোনো যুবক, কিবা তব নাম, কোথায় তব ধাম, কিবা হেতু এই সিংহল দ্বীপে তব আগমন। মহারাজ, মহারাজের নাম মোর সীমন্ত ধাম উজ্জয়িনী বাণিজ্য করার লাগি সিংহল দ্বীপে আসি আমি। বাণিজ্য করতে এসেছো? বাণিজ্য করতে এসেছো নাকি অন্য কোন মনস্কামনা নিয়ে এসেছো? সত্যি করে বলো, সত্যি করে বলো যুবক, কিবা হেতু এসেছো? মহারাজ, আমি সত্য বললাম মহারাজ, আমি বাণিজ্য করার জন্য এসেছি মহারাজ, আমি বাণিজ্য করার জন্য এসেছি। হাসালে, হাসালে যুবক, তুমি আমাকে হাসালে। তুমি বাণিজ্য করতে এসেছো এই বয়সে? বাণিজ্য করতে এলে তোমাকে ঘর দিতে হবে, তা কি তোমার মনে রয়েছে? নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো মহারাজ। আপনি যখন কর চাইছেন অবশ্যই কর দেবো। আমি কর দিয়ে তবেই আমি বাণিজ্য করবো। শোনো যুবক, বাংলা থেকে যারাই আছে সকলেই ঘুরি ঘুরি মিথ্যা কথা বলে। তুমি কি কোনো আশ্চর্যের কথা মাই শোনাবে? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আসার সময় আমি সমুদ্রে কমলে কামিনী রূপ দর্শন করেছি মহারাজ। আসলে আসলে যুবক, সমুদ্রে আবার তুমি কমলে কামিনী কেমন করে দর্শন করলে? আশ্চর্য জিনিস কথা বলছো। শোনো যুবক, তুমি যদি আমায় কমলে কামিনী রূপ দর্শন করাতে পারো, তাহলে আমি তোমাকে বিনা করে আমার রাজ্যে বাণিজ্য করার অনুমতি দেব। আর যদি না পারো, তাহলে পরিণতি হবে ভয়ানক, ভয়াবহ। চলুন, চলুন মহারাজ, আপনাকে অবশ্যই আমি দর্শন করাবো কমলে কামিনী রূপ। আমি জানি যুবক, তুমি ঘুরি ঘুরি আমায় মিথ্যা কথা বলছো।
আমি জানি। বলো বলো যুবক, এখনো সত্যি করে বলো, নতুবা নতুবা এর পরিণতি কিন্তু হবে ভয়াবহ। মহারাজ, আমি যা বলেছি সত্য বলেছি মহারাজ, সত্য বই মিথ্যা বলিনি। শোনো শোনো মন্ত্রী সেনাপতি জনগণ, এই যুবক কিছুতেই সত্য কথা বলবে না। একে তোমরা ব্যক্তাঘাত করতে করতে নিয়ে যাও উত্তর মশানে। এর কাটা মন্ড তোমরা নিয়ে আসবে আমার কাছে, এর কাটা মন্ড তোমরা নিয়ে আসবে আমার কাছে। আমি ফিরে যাব আমার মায়ের কাছে, তোমরা আমায় ছেড়ে দাও। ছেড়ে দেবো ছেড়ে দেবো? মহারাজের কাছে বলি বলি মিথ্যা কথা বলে তুই এসেছিস। তোকে আমরা কিছুতেই ছেড়ে দেবো না, তোকে আমরা কিছুতেই ছেড়ে দেবো না। এখনো সত্যি করে বলো, কিবা তবু না আমি কোথায় দেবো ধাম, নতুবা নতুবা তোমার কাটা মতো আমাদেরকে নিয়ে যেতে হবে। যাও, অতি শীঘ্রই তোমরা জল্লাদকে ডেকে নিয়ে এসো। আমাকে মহারাজ আদেশ দিয়েছেন, তোমার কাটা মন্ডলে যাবো আমি মহারাজের কাছে। এই আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। ওরে জল্লাদ, আমি জ্বালানি আর আমি কিছুতেই সহ্য করতে পারছি না। ছেড়ে দাও জল্লাদ, আমি ফিরে যাবো।
দুটি পায়ে পড়ি তোমরা আমায় দিয়ে দাও জল্লাদ তোমরা আমায় দিয়ে দাও তুমি যখন বারবার কাকুতি মিনতি করছো তখন মৃত্যুর মধ্যে আমি তোমার শেষ ইচ্ছা জানতে চাই বলো বলো যুবক মৃত্যুর মূল্যে তোমার শেষ ইচ্ছা কি মনে পড়েছে আমার সবাই মা বাড়ি বলেছিল যদি কোনোদিন বিপদে পড়িস তাহলে মা মঙ্গল জ্যোতিকে স্মরণ করিস আমি একবার প্রাণ ভরে মা মঙ্গল জ্যোতিকে ডাকতে চাই আমি একবার প্রাণ ভরে মা মঙ্গল জ্যোতিকে ডাকতে চাই মা গো মা মঙ্গল জ্যোতিকে তুমি আমায় দেখা দাও না এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো মা আমি কাউকে দেখতে পাচ্ছি না এই বুড়ি কি মিড়মিড় করে মন্ত্র উচ্চারণ করছে আর আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে আমি কাউকে দেখতে পাচ্ছি না যাও যাও সৈন্যগণ তোমরা মহারাজকে ডেকে নিয়ে এসো এই যুবককে আমি কিছুতেই হত্যা করতে পারবো না এই যুবককে আমি কিছুতেই হত্যা করতে পারবো না
কিন্তু কোনোদিন যা ঘটেনি আজ তা ঘটেছে মহারাজ। যেই না আমি এই যুবককে হত্যা করতে গেছি অমনি আমার হাতের থেকে খড়গ খসে পড়ে গেল মহারাজ। কোন অলৌকিক শক্তি বারবার যেন আমাকে আঘাত করছে। আর ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে বুড়ি, ওই বুড়ি বিড় বিড় করে কি অন্ত উচ্চারণ করছে। আর আমার শরীরের সমস্ত শক্তি কেমন যেন দুর্বল হয়ে আসছে মহারাজ। এই বুড়ি কে তুই? ফিরে যায় উত্তর মশাল থেকে, নতুবা তোকেও আমরা তুলে নেব আরে কাছে। আমারও শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আছে। বলো বলো বুড়ি, কি বা তোমার পরিচয় বলো। হরি রাজা শালিবান, এই যুবককে তুই ছেড়ে দে। এই যুবক কোনো অন্যায় করেনি, এই যুবককে তুই ছেড়ে দে। না, ওকে আমি কিছুতেই ছেড়ে দেবো না। ওই যুবক আমার কাছে মিথ্যা কথা বলেছে। ও আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে পারেনি। তোমার এই পাপ চক্ষু দিয়ে কোনদিন তুমি কমলে কামিনী রূপ দর্শন করতে পারবে না। তবে হ্যাঁ, এই যুবকের হাত ধরে এই যুবককে তুই ছেড়ে দে। অন্ধকার কারাগারের সমস্ত বন্দীদের মুক্তি করে দে। এবং অন্ধকার কারাগারের পিতা রয়েছে, এদের দুজনের হাত ধরে তুই কমলে কামিনী রূপ দর্শন করবি। সত্যি বলেছো বুড়ি, আমি কমলে কামিনী রূপ দর্শন করব। তাহলে যাও সৈন্যগণ, তোমরা অন্ধকার কারাগারের সমস্ত বন্দীদের মুক্তি করে দাও। আর এই যুবকের পিতাকে তোমরা নিয়ে এসো। আজ আমি পিতা পুত্রের মিলন করিয়ে দেব। আজ আমি পিতা পুত্রের মিলন করিয়ে দেব। অন্ধকার কারাগার থেকে উত্তর মশালে কেন নিয়ে এসেছেন মহারাজ? ছেড়ে দিন মহারাজ, আমাকে অন্তত প্রাণে বাঁচতে দিন। শোনো শোনো বন্ধু, আজ আমার যেমন আনন্দের দিন, আজ তোমারও সেই রূপ আনন্দের দিন। জানো জানো বন্ধু, উজ্জয়িনী থেকে তোমার পুত্র শ্রীমন্ত এসেছে। আজ আমি তোমাদের পিতা পুত্রের মিলন করিয়ে দিয়ে তোমাদের দুজনের হাত ধরে আজ আমি কমলে কামিনী রূপ দর্শন করতে চাই। কি বললে রাজা শালিবান? কমলে কামিনী মনে পড়েছে আসার সময় আমিও কমলে কামিনী দর্শন করেছিলাম। কিন্তু যে ভুল আমি করেছি, মা মঙ্গল চণ্ডীর ঘটে পদাঘাত করার জন্য আজ আমার এই পরিণতি। আজ আমরা পিতা পুত্রে মা মঙ্গল চণ্ডীর পূজা করব। শোনো শোনো সৈন্যগণ, আমার বন্ধুর শৃঙ্খল তোমরা মুক্ত করে দাও। আজ ওদের পিতা পুত্রের প্রাণ ভরে মিলন করতে দাও। আজ ওদের পিতা পুত্রের প্রাণ ভরে মিলন করতে চাও। Oh
ও